প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমাদের ইউনিক আইডি। তোমরা দেখতেই পাচ্ছ যে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, যেটা ব্যানবেস। সো তোমাদের প্রত্যেকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা আছো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু ইউনিক আইডি ফর্ম জমা দিতে হয়েছে। বর্তমান 24 সালে যে শিক্ষার্থীরা রয়েছে, যারা এখনও তোমাদের ইউনিক আইডি ফর্ম জমা দেও নাই, তাদের জন্য কিন্তু এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যারা সপ্তম অথবা অষ্টম শ্রেণীতে জমা দেও নাই, তারাও কিন্তু এই বিষয়টা দেখতে পারো। সো চলো আজ আমরা দেখব কিভাবে ইউনিক আইডি ফর্মটা সুন্দর করে ফিল আপ করতে হয়। দেখতেই পাচ্ছ তোমরা, লেখা আছে শিক্ষার্থীর তথ্য। এই যে লেখাটা শিক্ষার্থীর তথ্য, এই শিক্ষার্থীর তথ্যটা তুমি সুন্দর করে নিচের চকগুলো পূরণ করতে হবে। আচ্ছা, প্রথম দেখতে পাচ্ছ EIIN। তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো, এই বিদ্যালয়ে একটা EIIN নাম্বার রয়েছে। সেই EIIN নাম্বারটা এখানে ফিল আপ করবা। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই। আমি যদি বলি যে বৌরা হাজি নোয়াবালি ফায়দুল উচ্চ বিদ্যালয়ের EIN নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে 105-128। তোমরা দেখতেই পাচ্ছ 105128। এটা হচ্ছে বৌরা হাজি নোয়াবালি ফায়দুল উচ্চ বিদ্যালয়ের। সো তুমি যে স্কুলে পড়াশোনা করতেছো, ওই স্কুলের অবশ্যই একটা EIIN নাম্বার রয়েছে। এই EIIN নাম্বারটা এখানে সুন্দর করে ইংলিশে ফিল আপ করে দিবা। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, তুমি যে তথ্যগুলা ফিল আপ করবা, অঙ্কগুলা, হ্যাঁ মানে সংখ্যাগুলা, ডিজিটগুলা, অবশ্যই সবগুলা ডিজিট তুমি ইংলিশে ফিল আপ করবা। তারপরে দেখতে পাচ্ছ এই পাশে শিক্ষার্থীর ছবি। এই যে শিক্ষার্থীর ছবিটা রয়েছে, অবশ্যই তুমি পাসপোর্ট সাইজের ছবি হতে হবে, এবং ছবির যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা অবশ্যই সাদা থাকতে হবে। মানে তুমি যে ছবি তুলবা স্টুডিও থেকে, অবশ্যই বলবা যেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা যেন সাদা থাকে। আর এখানে ছবিটা লাগিয়ে অবশ্যই ছবির সাইডে, মানে তোমার সাইডে দিয়ে তুমি ফিন করবা, যাতে করে পরবর্তীতে টেপার মেশিনের যে ফিনটা আছে, সেইটা খুলে কিন্তু তোমার ছবির কাজটা করবে। সেই ক্ষেত্রে তুমি টেপলার মেশিন দিয়ে যখন ছবিটা তুমি ফিন মারবা, তখন অবশ্যই খেয়াল রাখবা যাতে করে তোমার ছবিটা ফিন খুলতে যেন না ছিঁড়ে যায়। আচ্ছা, চলো আমরা তাহলে নিচের তথ্যগুলো ফিল আপ করি। আচ্ছা, দেখতেই পাচ্ছ প্রথমত হচ্ছে শিক্ষার্থীর নাম বাংলায়। তোমার যে নামটা রয়েছে, এটা তুমি বাংলায় সুন্দর করে ফিল আপ করবা। যেমন তোমার নাম মনে করো রহিম। এই যে আমি রহিম লিখেছি, ঠিক আছে? তুমি তোমার নামটা সুন্দর করে রহিম লিখবা। এবার আসো, শিক্ষার্থীর নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে। তোমার যে নামটা রয়েছে, সেই নামটা এখানে তুমি সুন্দর করে লিখবা। যেমন MD, ঠিক আছে? আমি MD লেখার পরে তুমি একটা গড় স্পেস রাখবা, রেখে এখান থেকে লিখবা দেখো MD কামাল। আবার যদি হোসেন লেখো, অবশ্যই একটা গড় মানে স্পেলিং, মানে তোমার নামের শেষে যে স্পেলিংটা রয়েছে, স্পেলিংটা তুমি গ্যাপ রাখবা। মোহাম্মদ কামাল, এখান থেকে লিখবা হোসেন। তাহলে লিখলাম কি MD কামাল হোসেন। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর। তোমার দেখবা একটা ব্যক্তিগত জন্ম নিবন্ধন একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা সুন্দর করে এখানে ইংলিশে লিখতে হবে। প্রত্যেকটা গড় তোমাকে ইংলিশে পূরণ করতে হবে, যাতে করে বাংলায় ফিল আপ করবা না, ঠিক আছে? এই গড়গুলো সুন্দর করে ইংলিশে ফিল আপ করে দিবা, যাতে করে সহজে বোঝা যায়। তারপর চলে আসো
জন্ম তারিখ এখানে দেখতে পাচ্ছ তোমরা, দিন মাস বছর। ডে ডে মানে হচ্ছে তোমার দিন। তোমার যদি হয় মনে করো তুমি জন্মগ্রহণ করেছ 2, হ্যাঁ, তাহলে 02 দিবা প্রথমত, ঠিক আছে? 2, এরপর হচ্ছে তোমার কি মাস, তুমি যেই মাসে জন্ম, মনে করো তুমি জন্মগ্রহণ করেছ 8 মাস, তাহলে 08 লিখবা। আর লাস্টেরটা হচ্ছে ইয়ার, ওয়াই ওয়াই ওয়াই, তার মানে হচ্ছে বৎসর। তুমি যেই সালে জন্মগ্রহণ করেছো এই সালটা এখানে সুন্দর করে লিখে দিবা। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লেটার কিন্তু তুমি ইংলিশে লিখবা, তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে জন্মস্থান, নিজ জেলা, তুমি এটা বাংলাতে লিখলেই হবে। তুমি যে জেলা জন্মগ্রহণ করেছো এই জেলার নামটা এখানে লিখে দিবা। তারপর হচ্ছে জেন্ডার, তুমি যদি পুরুষ হও এখানে একটা টিক মার্ক দিয়ে দিবা, আর যদি মহিলা হও তাহলে মহিলারও একটা টিক মার্ক দিয়ে দিবা। তারপর হচ্ছে জাতীয়তা, এটা তো প্রত্যেকেরই বাংলাদেশি, একটা টিক মার্ক দিয়ে দিবা। তারপর হচ্ছে ধর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ইসলাম হও বা যেইটাই হও না কেন, তুমি ইসলাম হলে ইসলামের ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবা। তারপর অধ্যয়নরত শ্রেণী, তুমি কোন ক্লাসে পড়তেছো, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, যে শ্রেণীতে পড়াশোনা করে, মনে করো ষষ্ঠ পড়ে ষষ্ঠতে সুন্দর একটা টিক মার্ক দিয়ে দিবা। তবে এমনভাবে টিক মার্ক দিবা যাতে করে এই টিক মার্কটা অন্য ঘরে না যায়। তারপর হচ্ছে শ্রেণী রোল নাম্বার, আসলে এটা অনেকে ভুল করে ফেলে, বিষয়টা আমি বলি। যেমন তোমার মনে করো রুল হচ্ছে 10, হ্যাঁ, তাহলে অনেকে কী করে 1 0 তারপরে একটা করে 0 দিয়ে দেয় না। প্রথমত তুমি কি করবা, এইটাতে তোমার যদি রুল 10 হয় আগে 0 দিবা, তারপরে 10 লিখবা। তাহলে কি হবে তোমার, দেখো এই তোমার যেতই হোক না কেন, যদি 3 ডিজিট হয় তাহলে 3 ডিজিট মিলিয়ে লিখবা, যদি 1 ডিজিট হয় প্রথম 2টা 0 দিয়ে তারপরে লিখবা। এবার বৈবাহিক অবস্থা, সবাই তো অবিবাহিত, ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার যে কলামটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব অবিবাহিত। এবার আসো প্রতিবন্ধিতা, মানে তোমার যদি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে দিবা, আর যদি না থাকে তাহলে যে লাস্টে দেখো সমস্যা নেইতে সুন্দর করে টিক মার্ক দিয়ে দিবা। তারপর হচ্ছে রক্তের গ্রুপ, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তোমার রক্তের গ্রুপ কি তুমি যদি না জানো অবশ্যই তোমার যে গার্ডিয়ান রয়েছে ওনাকে অবশ্যই তুমি জিজ্ঞাসা করবা, জিজ্ঞাসা করার পরে তুমি দিয়ে দিবা। যদি এটা হয় তাহলে মনে করো A-। তারপর যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কি না, এটা আসলে যারা পার্বত্য অঞ্চলে যারা রয়েছে তাদেরকে বলা হয় আর কি, তাহলে আমরা নাই দিয়ে দিব। এবার আসো যদি হা হয় তাহলে যে চাকমা গারো যারা আছে আর কি তাদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। তুমি যদি সাঁওতাল, চাকমা, গারো, হাজং, চাক মানে এগুলো হও তাহলে হা দিয়ে নিচে কোন জাতি এটা টিকমার্ক দিয়ে যাবে, আর না হলে তো আর প্রয়োজন নেই। এবার 15 মাথার তত্ত্ব এনআইডি অনুযায়ী, তোমার আম্মুর যে এনআইডি কার্ড রয়েছে অবশ্যই এখান থেকে তোমার মায়ের নাম বাংলায়, ঠিক আছে? এই ঘরটাতে সুন্দর করে বাংলা লিখবা। তবে হ্যাঁ, লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কোনো অবাইটিং না হয়। তারপর হচ্ছে নাম ইংরেজিতে বড় অক্ষরে, তোমার মায়ের নামটা এনআইডি কার্ড অনুযায়ী সুন্দর করে এখানে ইংলিশে লিখবা। তবে আমি আবারও বলছি, যেমন রোকেয়া বেগম, আগে রোকেয়া লিখবা, লেখা একটা গড় স্প্যাচ রেখে রোকেয়াটা লিখবা, বেগমটা লিখবা। যেমন আমি যদি তোমাকে দেখাই, দেখো রোকেয়া বেগম লিখবো। ROKEY, রোকেয়া। মনে করো রোকেয়া লিখলাম, ঠিক আছে? এই গড়টা পাক রেখে এই গড় থেকে বেগমটা লিখবো আমরা, বেগম, এই যে রোকেয়া বেগম, ঠিক আছে? যদি মোসাম্মদ থাকে মোসাম্মদ দেখে স্পেস দিবেন, মানে তোমার আইডি কার্ডে দেখবা এনআইডি কার্ডে যেভাবে স্পেচ আছে এই স্পেসটা রেখে তোমাকে একটা গড় প্যাচ রেখেই কিন্তু পরবর্তী নামটা ফিল আপ করতে হবে। দেখো এনআইডি, এটা হচ্ছে তোমার বাবা অথবা মার দেখবে একটা এনআইডি নাম্বার রয়েছে, এটা হতে পারে 10 ডিজিট, 13 ডিজিট আর হচ্ছে 17 ডিজিট। হ্যাঁ, যদি তোমার 13 ডিজিট হয় তাহলে আগে হচ্ছে জন্ম নিবন্ধনটা দিয়ে 17 ডিজিট মিলে দিবা, আর যদি 10 ডিজিট হয় তাহলে 10 ডিজিটটা লিখে দিবা। তারপর জন্ম তারিখ, ওই এনআইডি কার্ড অনুযায়ী তোমার জন্ম তারিখটা প্রথম হচ্ছে দিন, তারপরে 2 ঘর হচ্ছে মাস, তারপরে 4 ঘর হচ্ছে বয়স। জন্ম নিবন্ধন নম্বর, তোমার আম্মুর যদি জন্ম নিবন্ধন থাকে অবশ্যই এটা ফিল আপ করে দিবা। তারপর হচ্ছে মোবাইল নাম্বার,
এটা হচ্ছে মায়ের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবা। তবে আমি আবারও বলছি সবগুলা কিন্তু ইংলিশে দিবা। তারপর হচ্ছে পেশা, তোমার মা কী করে, এখানে সুন্দর করে বাংলায় পেশাটা লিখে দিবা। তা হচ্ছে মাতা মৃত হলে মৃত্যুর সাল, তোমার মা যদি মৃত থাকে তাহলে কত সালে মৃত্যুবরণ করছে শুধু সালটা এখানে লিখে দিবা। তারপর পেয়ে আসি পিতার তথ্য। মায়ের তথ্যটা যেভাবে পূরণ করছো ঠিক সেমভাবে ফিতার তথ্যগুলো কিন্তু পূরণ করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে নাম বাংলায়, তাহলে তুমি বাংলায় লিখে দিবা। তারপর হচ্ছে ইংলিশে ঠিক সেমভাবে ইংলিশে লিখে দিবা। আমি আবারও বলছি, যদি মোহাম্মদ থাকে এমডি লেখার পর একটা স্পেস দিতে হবে, মানে একটা ঘর খালি রাখতে হবে। তারপর হচ্ছে যেমন মোবারক লেখার পরে হোসেন আছে, মোবারক লেখে একটা ঘর খালি রাখার পরে হোসেন লিখে দিবা, শেষ। যে এনআইডি ঠিক সেম এনআইডি নাম্বারটা এখানে আবারও এনআইডি নাম্বারটা লিখে দিবা। তার হচ্ছে জন্ম তারিখ, বাবার যে জন্ম তারিখটা হচ্ছে এনআইডি কাটে প্রথম 2 ঘর হচ্ছে দিন, এরপরে 2 ঘর হচ্ছে মাস, এরপর 4 ঘর হচ্ছে বয়স, সুন্দর করে লিখে দেবা। জন্ম নিবন্ধন নাম্বার, যদি তোমার বাবার জন্ম নিবন্ধন থাকে অবশ্যই এখানে লিখে দিবা। মোবাইল নাম্বার, বাবার যদি মোবাইল নাম্বার থাকে এখানে মোবাইল নাম্বারটা সুন্দর করে লিখে দেবে। পেশা, বাবা কী করে এই পেশাটা লিখে দিবা। আর যদি বাবা মৃত হয় তাহলে কত সালে মৃত্যুবরণ করছে এটা সুন্দর করে এখানে লিখে দিবা। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার বর্তমান ঠিকানা, ঠিক আছে। তুমি যেখানে বর্তমানে এখন আছো সেই ঠিকানাটা তোমাকে এখানে লিখতে হবে। বিভাগ, তারপর হচ্ছে জেলা, তারপর হচ্ছে উপজেলা বা থানা লিখতে হবে। সিটি কর্পোরেশন বা পৌরসভা যদি হয় পৌরসভা লিখবা, আর যদি ইউনিয়ন হয় তাহলে পৌরসভা লিখার দরকার নেই। ইউনিয়ন, ওয়ার্ড নাম্বারটা লিখে দিবা। হ্যাঁ, মৌজাটা হচ্ছে অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো, এটা ইচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে কি গ্রামটা অবশ্যই লিখতে হবে তোমাকে। বাসা হোল্ডিং নাম্বার যদি থাকে দিবা। ডাকঘরটা অবশ্যই দিতে হবে। পোস্ট কোড এটা দিতে হবে, মাস্ট বি, পোস্ট কোডটা তোমাকে দিতেই হবে, ঠিক আছে। পোস্ট কোড যেমন বর্ডার পোস্ট কোড হচ্ছে 3560, যারা বর্ডার রয়েছে তাদের যদি এই 3560। হ্যাঁ, আমি আবারও বলি সবগুলাই কিন্তু ইংলিশে লিখবা, ঠিক আছে। ইংলিশে লিখলে কি হয়, সবগুলো লেখা বোঝা যায়, বাংলা ইংলিশ মিক্সার লিখলে অনেক সমস্যা হয়ে যায়। তারপর দেখো স্থায়ী ঠিকানা, প্রথম হচ্ছে আমাদের বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা। যার স্থায়ী ঠিকানা যেখানে এনআইডি অনুযায়ী হতে হবে। হ্যাঁ, যদি তোমার বর্তমান ঠিকানা এবং যদি স্থায়ী ঠিকানা একরকম হয় তাহলে স্থায়ী ঠিকানাটা পূরণ করার প্রয়োজন নেই। আর যদি 2 রকম হয় তাহলে অবশ্যই পূরণ করতে হবে। আর এই দুটোটা পূরণ করবো অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। তারপর আসো 19 নম্বরের অভিভাবক, পিতা মাতা, হ্যাঁ উভয়ই মৃত হলে, যদি তোমার এমনও ফ্যামিলি রয়েছে যারা মা বাবা নেই, তখন সে এই তথ্যগুলা ফিল আপ করে দেবে। 19-এর যে তথ্যগুলো আছে সেটা হচ্ছে শুধু পিতা মাতা মৃত হলে এখানে অভিভাবকের তথ্যগুলা দিতে হবে, ঠিক আছে। আর যদি অভিভাবক তুমি নাম দাও তাহলে নিচে অবশ্যই টিক দিতে হবে যে অভিভাবক যাকে দিয়েছো সে কী হয়, দাদা দাদি, ভাই বোন, চাচা, নানা, ফুফা, যেটাই হয় এখান থেকে টিক দিতে হবে। তারপর হচ্ছে অভিভাবকের মোবাইল নাম্বার। আর যদি তোমার মা বাবা থাকে তাহলে এই যে 19-এর যেই দাবগুলো আছে এই দাবগুলো তোমাকে পূরণ করতে হবে না। তারপর আসো এটা পূরণ করতে হবে, পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন, যে কোনো একটি টিক চিহ্ন দিন, ঠিক আছে। যেমন পিতা অথবা মাতা, কাকে তুমি অভিভাবক দিবা। যদি পিতা হয় তাহলে অবশ্যই পিতাতে একটা টিক মার্ক দিয়ে দিবা, আর যদি মাতা হয় অবশ্যই মাতাতে একটা টিক মার্ক দিয়ে দিবা। হ্যাঁ, এই তথ্যচকের উল্লেখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, ঠিক আছে। তার মানে হচ্ছে পিতা মাতা অভিভাবকের নাম, তোমার যদি পিতা হয় পিতা টিক মার্ক দিয়ে পিতার নামটা লিখে দিবে, মাতা হলে মাতার নামটা লিখে দিবে এখানে টিক মার্ক দিয়ে। এবার আসো স্বাক্ষর দিবে উনি, যিনি অভিভাবক রয়েছে এখানে এই ঘরটাতে হচ্ছে অভিভাবকের স্বাক্ষর দিবে। তারপর হচ্ছে অভিভাবক যেই দিন স্বাক্ষর দিবে এই তারিখটা হচ্ছে এই ঘরে লিখে দেবে। দেখতে পাচ্ছ ডে হচ্ছে দিন, এম হচ্ছে মাস, ওয়াই দিয়ে হচ্ছে বৎসর, ঠিক আছে। এরপর দেখো 21 নম্বর শিক্ষার্থীর আইডি, এটা কিন্তু অফিস কর্তৃক পূরণীয়, এটা কিন্তু অফিস পূরণ করবে, তোমরা এটাতে কিছুই লিখবা না। শিক্ষার্থীর ইউআইডি যেটা, হ্যাঁ যেটা ইউআইডি এটা কিন্তু অবশ্যই অফিস পূরণ করবে। হ্যাঁ, এরপর হচ্ছে কনফার্মেশন নম্বর যেটা, এটা অফিস কর্তৃক। তার মানে 21 এবং 22-এর যে রুলসগুলো আছে এগুলা শুধু অফিস, মানে এতটুকু হচ্ছে অফিস পূরণ করবে, তোমরা এগুলাতে ধরার প্রয়োজন নেই। তারপর চলো শিক্ষার্থীর তথ্যছক, আমরা যে এখন যে শিক্ষার্থীর তথ্যছক, এই শিক্ষার্থীর নাম ঠিক তোমার নামটা আবার এখানে লিখবা বাংলায়। তারপর হচ্ছে
EIIN নাম্বার, ওই যেটা আমি শুরুতে বলছিলাম যে বড়ুয়া হাজী নওয়াব ফাজিল উচ্চ বিদ্যালয় হচ্ছে 105 128, ঠিক আছে? এটা সুন্দর করে ইংলিশে এখানে লিখে দিবা। তারপর দেখো খ অংশ, শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য। আর শিক্ষার্থীর আইডি যেটা রয়েছে, এই যে শিক্ষার্থীর আইডি, এটা কিন্তু অফিস পূরণ করবে, তুমি এটাতে এই ঘর কিন্তু ধরবা না, ঠিক আছে? শুধু এখানে তোমার নামটা লিখবে, এই ঘরের নাম, আর হচ্ছে EIIN নাম্বারটা লিখবা 105 আর হচ্ছে 128। তারপর চলো, আর তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে অবশ্যই একটা EIIN নাম্বার রয়েছে, অবশ্যই জিজ্ঞাসা করে তুমি এখানে ফিল আপ করে দিবে। আর যদি না পারো থাকুক সমস্যা নেই, স্কুল কর্তৃপক্ষ করে নিবে। এবার আসো শিক্ষার্থীর অধ্যয়নরত সম্পর্কিত তথ্য। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। বর্তমানে তুমি যে স্কুলে পড়তেছো এই স্কুলে, যেমন যদি কেউ বড়ুয়া হাজী নওয়াব ফাজিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পূরণ করে, তাহলে এখন শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বড়ুয়া হাজী নওয়াব ফাজিল উচ্চ বিদ্যালয়, এটা বাংলাতে লিখবা। শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কোথায় রয়েছে, এটা বিভাগ কোথায় এবং জেলা কোথায় এবং উপজেলা কোথায় এবং এটা কি সিটি কর্পোরেশনের আওতায় নাকি পৌরসভার আওতায়, এটা লিখিয়ে দিবা। তারপর হচ্ছে দেখো 3, বর্তমানে, হ্যাঁ বর্তমানে অধ্যয়নরত তথ্য, এটা হচ্ছে বর্তমানে অধ্যয়নরত সম্পর্কিত তথ্য, যেটা তুমি যেই স্কুলে বর্তমানে অধ্যয়ন আছো, তুমি পড়তেছো সেই তথ্যটা তোমাকে দিতে হবে। শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো, ষষ্ঠ হলে ষষ্ঠ, এখানে সপ্তম হলে সপ্তম লিখে দিবা, ঠিক আছে? এখানে যদি তুমি ষষ্ঠ শ্রেণীর হও অবশ্যই ষষ্ঠ লিখে দিবা, আর যদি তুমি সপ্তম শ্রেণীর হও তাহলে সপ্তম, মানে যেই শ্রেণীর হও তুমি ওই শ্রেণীটা এখানে লিখে দিবা। তারপর হচ্ছে এখানে হচ্ছে সেকশন, যদি তোমাদের স্কুলে কোনো সেকশন থাকে ABC বা বিভিন্ন নাম থাকতে পারে, তাহলে এই সেকশনটা তুমি লিখে দিবা। তারপর হচ্ছে তোমার ক্লাস রুল, ঠিক আছে? ক্লাস রুল দেখা গেছে তোমার যদি 3 সংখ্যার হয় তাহলে 3 সংখ্যা 3টা গড় পূরণ করবা, আর যদি 2 সংখ্যার হয় তাহলে প্রথমটাতে শূন্য দিবা, হ্যাঁ পরের দুইটাতে ফিল আপ করবা। একটা হলে প্রথম দুইটাতে শূন্য দিয়ে এই ঘরে ফিল আপ করে দিবা। ইংলিশে করবা, ঠিক আছে? এগুলো কিন্তু ইংলিশে করবা, রুলটা কিন্তু ইংলিশে করবা। তারপরে শিফট, হ্যাঁ কিছু কিছু স্কুল আসলে শিফট রয়েছে, ঠিক আছে? যে শিফট রয়েছে তুমি অবশ্যই এই শিফটে একটা টিক মার্ক দিয়ে দেবা। প্রভাতী রয়েছে, দিবা রয়েছে, সন্ধ্যা 3 রয়েছে, অন্যান্য রয়েছে, ঠিক আছে? এটাতে একটা সুন্দর করে টিক মার্ক দিয়ে দিবা। এবার আসো গ্রুপ, তুমি যদি 10ম শ্রেণীর হয়ে থাকো, হ্যাঁ তাহলে মানবিক, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, কারিগরি, সাধারণ, এগুলো হচ্ছে তোমাদের যদি থাকে আর কি। আর ষষ্ঠ শ্রেণী যারা সপ্তম শ্রেণী তাদের তো কোনো গ্রুপ নেই, তারা এটা কোনো কিছুই করতে হবে না। এবার আসো বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ভর্তির তারিখ, এটা তোমার লাগবে। তুমি যেই ষষ্ঠ শ্রেণী হোক আর সপ্তম শ্রেণী হোক, তুমি যেদিন ভর্তি হয়েছো, হ্যাঁ এখানে ভর্তির তারিখটা দিতে হবে, ডে MMYYY, তার মানে হচ্ছে এখানে তারিখটা দিয়ে দিবা। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, যারা ষষ্ঠ শ্রেণীতে আসো তোমাদের কোনো রেজিস্ট্রেশন নেই, যারা অষ্টম এবং উপরের ক্লাসের তাদের আছে, তাদের জন্য প্রযোজ্য এটা, হ্যাঁ ভার্সন। যেমন কিছু কিছু ইংলিশ রয়েছে বাংলা ভার্সন, আবার ইংলিশ ভার্সন। তো তোমার বিদ্যালয়টা কোন ভার্সন, যদি ইংলিশ হয় ইংলিশে টিক মার্ক দিয়ে দিবা, আর যদি বাংলা হয় অবশ্যই বাংলাতে একটা টিক মার্ক দিয়ে দিবা, শেষ। তারপর দেখো উপবৃত্তিপ্রাপ্ত, তুমি যদি সরকারের উপবৃত্তিপ্রাপ্ত হয়ে থাকো, হা আর না পারলে নাতে একটা ক্লিক করে দিবা। মেধাবৃত্তিপ্রাপ্ত, অনেকে আছে যে 5ম শ্রেণীতে মেধাবৃত্তি পেয়ে থাকে, যদি কেউ পেয়ে থাকে হা, না থাকলে না দিয়ে দেবো, হা থাকলে হা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অন্যান্য বৃত্তিপ্রাপ্ত, তুমি যদি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা অন্য কোনো প্রাইভেট সংস্থা থেকে কোনো কিছু বৃত্তি পেয়ে থাকো তাহলে হা দিবা, তা না হলে না ক্লিক করে দিবা। আচ্ছা, ট্রান্সফারমান ইন, ট্রান্সফারমার হচ্ছে তুমি যদি ট্রান্সফার হয়ে আসো কোন স্কুল থেকে তাহলে এই হা দিবা, আর নাহলে না দিয়ে দিবা। তারপর হচ্ছে রিপিটার, এই অপশানটা লাগবে না, হ্যাঁ এই অপশানটা তোমাদের লাগবে না। তারপর পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষার ফলাফল, পূর্ববর্তী শ্রেণী বলতে বোঝাচ্ছে 5ম শ্রেণী যেই পড়েছো, যারা ষষ্ঠ শ্রেণীতে আছে তাদের 5ম শ্রেণী, যেটা পিএইচসি যেই রুলটা রয়েছে, তুমি এখানে রুল লিখবা। তুমি যেই স্কুলে পড়েছো 5ম শ্রেণীতে, এখানে 5ম শ্রেণীর স্কুলের নামটা লিখবা, হ্যাঁ EIN নাম্বারটা, তোমার যেই স্কুল রয়েছে অবশ্যই EIN নাম্বারটা রয়েছে, এটা ইচ্ছা তুমি থাকলে দিবা, না থাকলে প্রয়োজন নেই। তোমার বোর্ডটা তুমি দিবা, আর যদি জিপিএ থাকে দিবা, আর পরীক্ষার বছর যে বছরটা পরীক্ষা দিয়েছো এই বছরটা দিবা, ঠিক আছে? তোমাদের জিপিএ না থাকে তাহলে প্রয়োজন নেই,
আর EIIN নাম্বারটাও প্রয়োজন নেই, থাকলে দিবা জানলে প্রাইমারি স্কুলেরটা, না থাকলে প্রয়োজন নেই। তারপর চলে আসো, আর বাকিগুলো তোমাদের না, এটা হচ্ছে যারা সপ্তম অষ্টম শ্রেণী তাদের জন্য। এবার আসো 5 নম্বর, বিষয়ভিত্তিক ফলাফল। বিষয়ভিত্তিক তোমাদের যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে, এই বিষয়ের নাম লেখা, প্রাপ্ত নাম্বারটা এবং গ্রেডটা লিখে দিবা যদি থাকে আর কি। তারপর আসো, অথবা বার্ষিক পরীক্ষার ফলাফলও তুমি এখানে লিখতে পারবা। এবার আসো, উপস্থিতির তথ্য 2020 সাল শ্রেণী শিক্ষক কর্তৃক পূরণীয়। এটা হচ্ছে তোমার শ্রেণীর শিক্ষক এটা পূরণ করবে, কেমন, এটা তোমাকে কাজ নাই, এটা তোমার কোনো কাজ নাই। এবার 7, কো কারিকুলাম কার্যক্রম প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দাও। যেমন তুমি যদি স্কাউটে থাকো, হ্যাঁ, গার্ল স্কাউট, মানে ভলিবল, এরকম যদি কোনো পারো, হ্যাঁ, এইগুলোতে টিক মার্ক দিবা। আর যদি না পারো তাহলে তোমার টিক মার্ক, যেমন ফুটবল পারলে ফুটবল দিবা, ক্রিকেট পারলে ক্রিকেট, স্কাউটে থাকলে স্কাউট দিবা, এরকম অনেক আজান, কেরাত, এই বিষয়গুলোতে টিক মার্ক দিবা। তুমি একের অধিকও দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে 4টা ভাষাতে ক্লিক করতে পারবা, একটাতেও ক্লিক করতে পারবা, তোমার ইচ্ছা। তারপর শখ, তোমার কি শখ, হ্যাঁ, তুমি যদি তোমার যদি এখান থেকে কিছু থাকে, যেমন কবিতা বা গল্প, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, এগুলো থাকলে তুমি ট্রিক মার্ক দিয়ে দিবা। আর যদি না থাকে, ধরেন যেমন আবৃত্তি, ট্রিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে তুমি সাঁতার পারো, সাঁতারের ট্রিক মার্কটা দিয়ে দিলা। তারপর হচ্ছে অংশগ্রহণ প্রযোজ্য ক্ষেত্রে টিক দাও। তুমি যদি সাহিত্য সংস্কৃতিতে যদি কোনো আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে বা বিভাগ পর্যায়ে বা শিক্ষা প্রতিষ্ঠান যদি এই বিষয়ের উপরে কোনো প্রতিযোগিতা করে থাকো, হ্যাঁ, তাহলে অবশ্যই টিক মার্ক দিবা। এই যে নিজ প্রতিষ্ঠানে যদি অংশগ্রহণ করে থাকো, এটা টিক দিয়ে দিবা। তারপর হচ্ছে ক্রীড়া, তুমি যদি তোমাদের বিদ্যালয়ে যদি, হ্যাঁ, ক্রীড়াতে যদি কোনো অংশগ্রহণ করে থাকো, যদি উপজেলা পর্যায়ে যেতে পারো তাহলে অবশ্যই দিবা, যদি কখনো যেয়ে থাকো আর কি, বা স্কুল পর্যায়ে যদি যেয়ে থাকো, এগুলো দিবা, ঠিক আছে। সৃজনশীল ও শুদ্ধাচার, এগুলো ঠিক সেম। তারপর হচ্ছে অর্জন বা পুরস্কার, যদি কোনো কিছু পেয়ে থাকো আর কি, এগুলোতে টিক মার্ক দিবা, তেমন কিছু নাই। তারপর হচ্ছে 11 চলে আসো, শিক্ষার্থীর 11টি। আচ্ছা, কর্মজীবী 1, ভূমিহীন অভিভাবকের সন্তান 2, মুক্তিযোদ্ধা পোষ্য নাতি নাতনি, অনাথ এতিম। তোমার আসলে বাবা, যেটা আসলে তুমি কোন ধরনের ফ্যামিলির সন্তান, ঠিক আছে। তোমার বাবা যদি অভিভাবক যদি ভূমিহীন হয় তাহলে এটাতে দিবা, আর যদি মুক্তিযুদ্ধের কোনো ইয়া হয় তাহলে এটাতে দিবা, অনাথ হলে এটাতে, এতিম হলে এটাতে, আর যদি কর্মজীবী হয় তাহলে একে দিবা, ঠিক আছে। শিক্ষার্থীর স্বাক্ষর, এটা হচ্ছে তুমি সুন্দর করে এখানে তোমার স্বাক্ষরটা দিবা, এবং তুমি যেদিন স্বাক্ষরটা দিবা এই তারিখটা তুমি এখানে সুন্দর করে লিখে দিবা। তারপর হচ্ছে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, এটা তোমার ধরার দরকার নেই, এগুলা এই যে নামগুলো আছে এগুলা হচ্ছে সব শ্রেণী শিক্ষকের কাজ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এখানে দিবে সে, উনি তারিখ লিখবে, নাম লিখবে, এগুলা উনি বিস্তারিত লিখবে। প্রত্যয়ন, ঠিক আছে। এই যে প্রত্যয়নটা, এই প্রত্যয়নটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের, আর এই ডিটেলসগুলোই কিন্তু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের। তাহলে আমি মোটামুটি শেষ চলে আসলাম। তা আমি আবারও একটু বলি প্রথম থেকে, যে আসলে এই ইউনিক আইডিটা, ফর্মটা আসলে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কোনো একটা সময় তোমাদের একটা কার্ড হয়ে বাড়াবো। এই যে নাম্বারটা, এটা তোমার ভবিষ্যতে খুবই প্রয়োজন হবে। সো এটার তথ্যগুলা একদম সঠিকভাবে ফিল আপ করতে চেষ্টা করো, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। সো তারপরে যদি কোনো বিষয় জানতে চাও বা বুঝো না, অবশ্যই কমেন্টস করবা, আমি চেষ্টা করব তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি কোনো কারণে এই ফর্মটা, তুমি যে স্কুল থেকে তোমাকে যেই ফর্মটা দিবে, তুমি যদি ছিঁড়ে ফেলো বা হারিয়ে যায় বা বেশি ওভাররাইটিং হয়ে যায়, তাহলে তুমি অবশ্যই কমেন্টস করবা, আমি এই ফর্মটা তোমাকে অবশ্যই ডাউনলোড করে দেবো, যাতে করে তুমি এটা নিয়ে আবারও নতুন করে ফিল আপ করতে পারো। তবে হ্যাঁ, যেই সংখ্যাগুলো লিখবা এগুলোর চেষ্টা করবা প্রত্যেকটা সংখ্যা ইংলিশে লিখতে এবং সুন্দর করে লিখতে, যাতে করে যিনি কম্পিউটারে এটা পোস্টিং দিবে সেজন্য সুন্দরভাবে বুঝতে পারে। কোনো তথ্য গ্যাপ রাখবা না, কোনো যদি গ্যাপ থাকে অবশ্যই টিচারের সাথে শেয়ার করে ফিল আপ করে নেবা। আর ছবিটা অবশ্যই দিবা পাসপোর্ট সাইজের, ছবির ব্যাকগ্রাউন্ডটা দিবা সাদা।
সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবা, আমি উত্তর দেব। আর অবশ্যই যারা নতুন রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা। খোদা হাফেজ।